কাশু ভালো হয়ে ওঠার সাথে সাথে জয়গুণের কর্তব্যও যেন ফুরিয়ে যায়। একদিন ভোর রাত্রে কাশুকে ঘুমে রেখে সে মাইমনকে নিয়ে হাসুর সাথে বাড়ি চলে আসে। জয়গুণের এমনি করে চলে আসার কারণও ঘটেছিল। শফির মা সেদিন আসেনি, জ্বর হয়েছিল তার। রাত্রে মার কাছে থাকবার জন্যে হাসু এসেছিল। গভীর রাত্রি, হাসু ও মাইমন ঘুমে অচেতন। কাশুও কতক্ষণ ছটফট করে কিছু আগে ঘুমিয়ে পড়েছে। তার শিয়রে আগুনের মালসার ওপর হাত রেখে জয়গুণ ঝিমোচ্ছে। করিম বক্স অন্ধকারে বালিশ থেকে মাথা উঁচিয়ে ঘর ও বারান্দার মাঝের বেড়ার ফাঁক দিয়ে তাকায়। কয়েকদিন ধরে তাকিয়ে তাকিয়ে তার কেমন নেশা ধরে গেছে। কুপির অস্পষ্ট আলোয় জয়গুণের মুখখানা বড়ই সুন্দর লাগে তার চোখে। চোখ দুটো ঘুমে ঢুলু ঢুলু, কখনো বুজে আসে। সারা মুখে বেদনার ছাপ যেন সুন্দরতর করেছে তার মুখখানা। করিম বক্স আস্তে আস্তে বারান্দায় নেমে আসে। আওয়াজ পেয়ে জয়গুণ গা ঝাড়া দিয়ে বসে। তাড়াতাড়ি মাথার কাপড় লম্বা করে টেনে দেয়। করিম বক্স এসে কাশুর মাথায় হাত দিয়ে শরীরের তাপ দেখে। জয়গুণ বুঝতে পারে কথা বলার ভূমিকা ছাড়া এ আর কিছু নয়। সে একটু দূরে সরে বসে, হাসু ও মাইমুন যেখানে শুয়ে আছে। করিম বক্স বলে, আমারে দেখা তুমি ঘুমটা দাও ক্যা? বাড়তিনেক হলো এই একই অভিযোগ। জয়গুণ উত্তর দেয় না। আমারে আবার শরম কি এর? এত বৎসর আমার ঘর করলা, আর এখন আমারই শরম? মাথার কাপড় উড়াও লক্ষ্মী, হনো আমার কথা। জয়গুণের বুকের ভেতর ঢিপ ঢিপ করতে শুরু করে। করিম বক্স বলে, আমার কথা যদি রাখো তয় একটা প্রস্তাব করতে চাই। জয়গুণ নিরুত্তর। আচ্ছা, আমি যদি আবার... জয়গুণ শক্ত একটা কিছু বলার জন্যে মনে মনে মুসাবিদা করে, কিন্তু মুখ দিয়ে কিছু বের হয় না। তোমারে আবার ঘরে আনতে চাই। কম্পিত কণ্ঠে জয়গুণ বলে, না। ক্যা? আমি সরাসরিয়ত মতোই করতাম। শরীয়ত মতো আগে একজনের লগে সাঙ্গা বইয়া হেইহান্তন তালাক লইয়া তারপর। ও হো, ওয়াতে দোষ কি? লক্ষ্মী তুমি রাজি হও। তখন কি আম্মু কি করছি ঘরের লক্ষ্মী ছাইড়া দিয়া? শরীয়তে আইন আছে এই রহম নিকার। শরীয়তে থাকলেও আমি পারতাম না। ক্যা? সতীনের ঘর বইলা? যদি একবার মুখ ফুটটা কও সতীনের ঘর করতাম না, তয় ফুলির মারে রাত পোয়াইলেই খেদাইয়া দিতে পারি। তুমি একবার একটু... অহ। ক্যা? ঘরের লক্ষ্মী তুমি। করিম বক্স জয়গুণের একটা হাত ধরে আকর্ষণ করবার চেষ্টা করে। জয়গুণ ঝাড়া দিয়ে সে হাত ছাড়িয়ে নেয়। পাশে হাসুকে হাত দিয়ে ধাক্কা দেয়। হাসু, হাসু ওঠ। করিম বক্স চোরের মতো সরে যায়। বাকি রাতটা জয়গুণ বসে কাটিয়ে দেয়। প্রথম মোরগের ডাকের সময় সে হাসু ও মাইমুনকে ডেকে তোলে। কাশু ঘুমিয়ে আছে। তার রোগশীর্ণ পাণ্ডুর মুখের দিকে চেয়ে জয়গুণ চোখের পানি রাখতে পারে না। কাশুর গালে একটা চুমো দিয়ে তার গালের সাথে নিজের গাল ঠেকিয়ে রাখে কিছুক্ষণ। সে আঞ্জুমনকে ডেকে কাশুর কাছে রেখে যায়। আঞ্জুমন কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, আজ যাইবা ক্যাঁ? যাইমো না কি করমো আর? এখন ও ভালা হইয়া উঠব। তুমি একটু নজর রাখো বইন, তোমারও তো পোলা নাই, মনে কইরো এটা তোমার প্যাডের। জয়গুণ বাড়ি এসে প্রথমেই শফির মার বিছানার পাশে গিয়ে বসে। শফির মা বলে, চইলাইলি ক্যা? তোরে দেখতে না পাইলে যদিও চিল্লাইলে কি করতাম বইন? যার পোলা হেই রাখবো, আমার কি? শখেদে বলে জয়গুণ, আমার তো মনে হয় না করিম বক্স ওরে রাখতে পারবো। ঘুমের তন উইটাই যখন তোরে দেখব না, করিম বক্সের দিল কলজাটা খুইল্লা খাইয়া ফেলাইব না? তার আমি কি করতাম? হেদিন কইছিলাম ওরে আমার কাছে আইন না কিছুদিন রাহি, তারপর ভালা হইয়া গেলে যার পোলা হেই লইয়া যাইতো। বেরামতন উঠলে একটু আবদার করব, হেইয়া সহ্য হইলে তয় তো। কিন্তু তুমি তো মন করলা না। কেমন কইরা করি? আমাক সূর্যদিগল বাড়ি, এই বাড়িতে মানুষ উজাইতে পারে না, আবার 1 বছর ধইরা পাহারা নাই। এমন সোনার চান মানিক রে এইখানে আনলে যদি একটু 19-20 হয় তয় বদনাম হইব তোর। কে? আমরা তো কতদিন ধইরা আছি, আমাক কি হইছে? আমাক কথা আলেদা, আমাক সইয়া আইছে। আর এতদিন বাড়ির পাহারা আসিল, পাহারা যেই দিন তন নাই সেই দিন তন আমার জ্বর যেন ঘন ঘন উঠতে আসে। আবার মাইমনেরও পরের বাড়ির ভাত উঠল, এইগুলা কি কম চোট? সূর্যদিঘল বাড়ির অমঙ্গল আশঙ্কা করে জয়গুণ সান্ত্বনা পাওয়ার চেষ্টা করে, তবুও তার মন মানে না। তার অন্তর কেঁদে ওঠে। রোগশীর্ণ কাশুর কান্না শুনতে পায় সে তার অন্তরে, স্পষ্ট দেখতে পায় ঘুম থেকে জেগে কাশু মা মা বলে কাঁদছে। অসুখ ভালো হয়ে আসার পর প্রথম চোখ মেলেই সে মাকে চিনতে পেরেছিল।
তারপর যতক্ষণ সে জেগে থাকত, কখনো জয়গুণের বুকে মাথা রেখে, কখনো হাত আঁকড়ে ধরে থাকত। তার বিছানা ছেড়ে জয়গুণের কোথাও যাওয়ার উপায় ছিল না। সে কোথাও গেলে কাশু কান্না জুড়ে দিত, দুর্বল হাত পা দিয়ে কাঁথা বালিশ ছুঁড়তে আরম্ভ করত। আজও জয়গুণ তার মনের চোখে দেখতে পায় কাশু পায়ের লাথি মেরে গায়ের কাঁথা ফেলে দিচ্ছে। করিম বক্স বা আঞ্জুমন কেউ তাকে শান্ত করতে পারছে না। আসলেও তাই ঘটেছিল। করিম বক্স নানা রকম প্রলোভন দেখিয়েও কাশুর কান্না থামাতে পারেনি। রমেশ ডাক্তার জয়গুণকে আনবার জন্যে লোক পাঠাতে বলেছিলেন, কিন্তু তিনি করিম বক্সের কাছে জানতে পারেন জয়গুণ আর আসবে না। ডাক্তার তার সুন্দর থার্মোমিটারটা কাশুর হাতে দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটা সে মাটির ওপর ছুঁড়ে ভেঙে দেয়। ডাক্তার করিম বক্সকে ভর্ৎসনা করেন, শিগগির ওকে ওর মার কাছে পাঠিয়ে দাও, এভাবে ওকে রাখতে পারবে না, এখনও শরীর দুর্বল, এক্ষুনি নিয়ে যাও, দেরি করো না। আমি ওখানে গিয়ে দেখে আসব। ওই তালগেছো বাড়িটা তো? হ্যাঁ, চিনেছি। ওর মার কাছে ও ভালো থাকবে। ডাক্তারের আদেশ লঙ্ঘন করবার সাহস তার হয় না। সে যখন কাশুকে কোলে করে নিয়ে যায় তখন রোদের তেজ বেড়েছে। মাঠের আধা পাকা মসুর, কলাই ও সর্ষের গাছে শিশির তখনও ঝলমল করছে। করিম বক্স কাশুকে এনে জয়গুণের ঘরের দরজার ওপর ছেড়ে দেয়। হাসু ও মাইমুন এসে কাশুর হাত ধরে ঘরে নিয়ে যায়। জয়গুণ বসে আছে নিশ্চল, চোখের পানি শুকিয়ে তার দুটি গালে দুটি রেখা স্পষ্ট হয়ে আছে। জয়গুণ কাশুর দিকে হাত বাড়িয়ে দেয় না, বলেও না কিছু মুখে। কাশু দুহাত দিয়ে তাকে ধরতেই জয়গুণ তাকে বুকে জড়িয়ে ধরে। হাসু ও মাইমুন পাশে বসে কাশুর পিঠে ও মাথায় হাত বুলায়। উঠানে করিম বক্স দাঁড়িয়ে আছে। মাইমুনকে উঠানে একখানা পিঁড়ে দিয়ে আসতে বলে জয়গুণ। মাইমুন সসংকোচে পিঁড়ে হাতে বাপের কাছে গিয়ে দাঁড়ায়। করিম বক্সের মমতাহীন লাল চোখ দুটো ছলছল করে ওঠে। হাত বাড়িয়ে মাইমুনকে ধরতে যায়, কিন্তু তার হাত কাঁপছে কেন? মেহেরুনকে হত্যা করবার সময় যে হাত কাঁপেনি, মাইমুন সহ জয়গুণকে মেরে তাড়িয়ে দেওয়ার সময় যে হাত তার বিচলিত হয়নি, আজ সেই হাত কাঁপছে কেন? সেই হাতের শক্তি কোথায়? নিজের মেয়েকে স্পর্শ করার শক্তিও যেন নিঃশেষ হয়ে গেছে। মাইমুনকে স্পর্শ করবার অধিকার যেন হারিয়েছে সে। করিম বক্সের হাতটা আপনার থেকেই নেমে আসে। মাথা নিচু করে সে বাড়ির দিকে পথ নেয়। শফির মা জ্বরের শরীর নিয়ে লাঠি ভর দিয়ে কাঁপতে কাঁপতে আসে। বলে, আহা হুকাইয়া এক্কেরে কাষ্ট হইছে মানিক, খালি আড়গুলা আছে। আর বাচ্চা থাকলে মাংস একদিন ওইবই। কাশুর চুলে আঙ্গুল চালাতে চালাতে জয়গুণ বলে, হ আল্লাহ বাঁচায়া রাখুক, আমার যত গাছ চুল আছে তত বছর আয়ু যেন খোদায় ওরে দেয়। করিম বক্স এখন রোজ আসে কাশুকে দেখতে। কোনোদিন মাঠের মাছ দিয়ে তাকে আসতে দেখে কাশু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায়। ঝোপের আড়ালে বসে থাকে যতক্ষণ না করিম বক্স চলে যায়। তার ভয় করিম বক্স তাকে ধরে নিয়ে যাওয়ার জন্যই আসে। তার এ বিশ্বাসে ইন্ধন যোগায় মাইমুন। রোজ ভোরে সে পথের দিকে চেয়ে থাকে। করিম বক্সকে দেখতে পেলেই সে হুঁশিয়ারি সংকেত দেয়। করিম বক্স ব্যর্থ হয়ে শফির মার ঘরে গিয়ে কথাবার্তা বলে, তার ছেঁচা পানে ভাগ বসায়। কি করলা ভাজ, প্রস্তাবটা করছিলা? করিম বক্স জিজ্ঞেস করে। করছিলাম, কিন্তু রাজি হয় না। বহুত দিন ধইরা আমিও চেষ্টা করতে আসি। ঢক চেহারায় তো কম না, মাইনসে দেখলে এখনও এক নজর চাইয়া দেহে। সাইডের বান্ধে সান্দেও ঠিক আছে, এখনও নিকা দিলে গন্ডায় গন্ডায় বাচ্চা কাচ্চা হয়। আমি এত কইরা বুঝাই, আমার কথা কানেই নাই না। গদু প্রধান কত ঘোরাঘুরি করে, দুইখানি জমিন আর একখান ঘর লেখা দিতে চাইছিল। আমি ভালার লেগা কইছিলাম, আমার সংসারও চলতো আর আমার পোলামায়াও সুখে থাকতো। আমার 3 কানি জমিন ওর নামে দলিল রেজিস্ট্রি কইরা লেখা দিতাম। তুমি আর একবার কইয়া দেখো না, যদি সতীনের ঘর করতে রাজি না হয় তয় আঞ্জুমনরেও তালাক দিয়া দিতে পারি, এর বেশি আর কি চাই। কিন্তু কোজে কিছুই চায় না। আমার মুখের উপর কইয়া দিছে, যেই থুক একবার মাটিতে ফেলাইছি তা মুখ দিয়া ছাড়তে পারতাম না। করিম বক্স এবার ফতুয়ার পকেট থেকে একটা পান বের করে শফির মার হাতে দিয়ে বলে, খবরদার কেউ যেন না জানে, তোমার ঘরে ডাক দিয়া এই পানটা খাওয়াইয়া দিও। নাগর বাদ্যার আতে পায়ে ধইরা এইডা জোগাড় করছি। বান্দরের নখের কলম আর মানিক জোড়ের রক্ত দিয়া এই পানের উপরে লেখা দিছে আর কইয়া দিছে, 7 রোজের মধ্যে যদি ও তোমার লাইগা পাগল না হয় তো আমার নামে কুত্তারে ভাত দিও।
কারা ওইখানে? কেডারে? শফির মা চেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। খবরদার, ফল গাছে কোপ দিলে আজগায় ঠাডা পড়ব মাথায়, কইয়া রাখলাম। কে একজন বলে, আমরা কিনেছি এই গাছ। জিগাও গিয়া হাসুর মারে। শফির মা রাগে গড় করতে করতে বলে, এই হাসুর মা, টিয়া ঠুইটা আম গাছটাও বেচছস? হ, গফুর শেখ নিছে ওটা, 10 টাকায় লাকড়ির লাইগা। উহু, যেই নেউক, ওই গাছ আমি কাটতে দিতাম না। ক্যা, ওই গাছ তো আমার ভাগের। ওই গাছ তোর, তা মুল্লুকের মাইনসে জানে। কি সুন্দর আম হইছে গাছটাই, জ্যৈষ্ঠী মাসে পাকবো। তুই এই গাছ বেচলি কোন আক্কেলে? বাচ্চা কাচ্চারা কি মুখে দেব? একসঙ্গে অনেকগুলো কথা চেঁচিয়ে বলে শফির মা হাঁফিয়ে ওঠে। কি মুখে দেব আবার? আগে ভাত খাইয়া বাঁচলে, তারপর তো আমজাম। শফির মা ভেঙচিয়ে ওঠে। তারপর তো আমজাম। আমের দিনে ব্যাবাক আম খাইব, আর ওরা মাইনসের মুখের দিকে চাইয়া থাকব। কর যা তোর মনে লয়। তুই গলায় দড়ি দিলেও আর আমি না করতাম না। 2 দিন বাদে গলায় দড়ি দিতে হইব। কি করতাম আর? তোমরাই হেসুম ধৈরা বাইন্দা তোবা করাইলা। ঠ্যাং ভাঙ্গা কতদিন ধৈরা বৈশা আছি। 1 টানা 2 ডানা 4 খান প্যাডের ভাত আহে কয়তন? শফির মা ক্ষুব্ধ হয়ে নিজের ঘরে চলে যায়। বাড়ির দক্ষিণ পাশ থেকে গাছ কাটার শব্দ আসে। জয়গুণের বুকের ভেতরেও যেন কুঠারের আঘাত পড়ছে বারবার। টিয়া ঠুঁটে আম গাছটায় আম ধরেছিল এবার খুব। আমও জাতের আম, দুধে মেশালে দুধ নষ্ট হয় না, এত মিষ্টি। আমের তলার দিকটা টিয়ার ঠোঁটের মতো বাঁকা, আর পাকলে ওই ঠোঁটটাই শুধু লাল হয়। হাসু ও মাইমুন গাছে বোল দেখে কত খুশি হয়েছিল। আর 1 মাস রয়ে শয়ে বেচলে ওরা খেতে পারত। কিন্তু এদিকে পেট তো আর ক্ষুধার জ্বালায় মানবে না। করিম বক্স দুধের হাঁড়ি মাথায় উঠানে এসে ডাকে, কাশু। কাশু ততক্ষণে পিস দুয়ার দিয়ে পালিয়েছে। আরও 2-3 ডাক দিয়েও যখন কাশুর সাড়া পাওয়া যায় না, তখন সে মাইমুনকে ডাকে। একটা ঘটি লইয়া এই মাইমুন। জয়গুণের একবার বলতে ইচ্ছে হয়, আমরা দুধ খাই না, লইয়া যান দুধ। কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলা হয় না। মাইমুন ঘটি নিয়ে আসে। করিম বক্স 1 সের দুধ ঘটিতে ঢেলে দিয়ে বলে, রোজ এমন সুম আমি দুধ দিয়া যাইমু। আমাক ধলা গাইটা বিয়াইছে। কাশুর ভাগ্যে একটা দামড়ি বাছুর হইছে। বাছুরটা ঘাস ধরলে কাশুরে দিয়া যাইমু। মাইমুন উত্তর দেয়, পালাইছে। করিম বক্স আর দাঁড়ায় না। যেতে যেতে একবার পেছনে তাকায়। জয়গুণের চোখে চোখ পড়তে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। জয়গুণ ধমক দেয় মাইমুনকে, দুধ রাখলি খাইব কে? কে, আমরা? হ, তোরাই খা, আমি ছুঁইতাম না ওই দুধ। সকলকে চমকে দিয়ে টিয়া ঠুঁটে আম গাছটা হুড়মুড় করে ভেঙে পড়ে। 2-1টা পাখির আর্তচিৎকার ভেসে আসে পাশের ঝোপ থেকে। নাবিক সিন্দাবাদের ঘাড়ের ওপর এক দৈত্য চেপে বসেছিল। বাংলা 1350 সালের ঘাড়েও তেমনি চেপে বসেছিল দুর্ভিক্ষ। হাত পা শেকলে বাঁধা পরাধীন সে বুভুক্ষু 1350-এর মৃত্যু হয়েছে তার পরের আরও 4টি উত্তরাধিকারীর। কিন্তু দুর্ভিক্ষ আর ঘাড় থেকে নামেনি। ঘাড় বদল করেই চলেছে একভাবে। হাত পায়ের বন্ধনমুক্ত স্বাধীন 1355 এসেও সে অকাল দৈত্য তার নির্মম খেলা খেলছে। তাকে আর ঘাড় থেকে নামানো যায় না। দেশে চালের দর 20 টাকার নিচে নামে না বছরের কোনো সময়েই। ফাল্গুন মাস থেকে সে দর আরও বেড়ে যায়, চড়ে যায় লাফিয়ে লাফিয়ে, 40 টাকায় গিয়ে ঠেকে। আউশ ধান ওঠার আগে এই দর আর নামে না। ফলে যারা টেনে টুনে 2 বেলা খেত, তারা 1 বেলার চালে 2 বেলা চালায়। ফ্যানটাও বাদ দেয় না, ভাতের সঙ্গে মিশিয়ে দুধ ভাতের মতো করে খায়। যারা 2 বেলা আধপেটা খেয়ে থাকত, এ সময়ে তারা শাক পাতার সাথে অল্প চাল দিয়ে জাউ রেঁধে খায়। ক্ষুধিতের সংখ্যা দিন দিন বেড়ে যায়। পেটের জ্বালায় ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়ে অনেকে। আশা 10 দুয়ারে, মেঘে 1 দুয়ারে বসে খাবে। কিন্তু 10-এর দশা শোচনীয়। সমস্ত দেশ দিশেহারা। দুর্ভিক্ষে কে দেয় ভিক্ষে? এই পৌনপুনিক দুর্ভিক্ষ শুধু কি ভাতের, কাপড়েরও। শত কপাল কুটলেও সরকার নিয়ন্ত্রিত মূল্যের দ্বিগুণ দিয়েও একখানা কাপড় পাওয়া যায় না। অনেক সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দেয় একই কাপড়ে। টালি খেয়ে খেয়ে ময়লা জমে জমে ভারী হয়ে ওঠে সে কাপড়। বৃষ্টি ও ঘামে ভিজে বিদঘুটে বোটকা গন্ধ ছড়ায়। জয়গুণ অনেক ভেবেছে ভাত কাপড়ের ভাবনা, কিন্তু হাত পা গুটিয়ে ঘরে বসে বসে এ ভাবনার অর্থ নেই। সে হাড়ে হাড়ে বুঝেছে। মাইমুনের বিয়ের সময় 6 মাস আগে তওবা করে সেই যে ঘরে ঢুকেছে, আজ পর্যন্ত সেই তওবার অমর্যাদা সে করেনি। কিন্তু এমনি করেই কি আর দিন চলবে? এমনি করেই কি পেটের জ্বালা জুড়বে?
কাপড় জুটবে পরনের? জয়গুণ প্রশ্ন করে নিজেকে। পেটের জ্বালা এদিক বেড়েই চলেছে দিন দিন। দু একদিন একরকম কিছুই খাওয়া হয়নি। কাল রাত্রে খাওয়ার সময় কাশু জিজ্ঞেস করেছিল, তুমি খাইবা না মা? আমি রোজা আছি, তোরা খাইয়া ওঠ। তোর ব্যারামের সময় মান্তি করছিলাম, 3টা রোজা রাখতাম বুইল্লা। রাইতেও খাইবা না তুমি? মাইমুন বলে। এই রোজায় দিন রাত না খাইয়া থাকতে হয়। কাশু বিশ্বাস করলেও হাসু ও মাইমুন বিশ্বাস করেনি সে কথা। নিজের পাতের কয়েক মুঠো ভাত হাঁড়িতে তুলে রেখে হাসু উঠে গিয়ে বলেছিল, আজ ভুখ নাই মা। হাসুর দেখা দেখি মাইমুনও থালার ভাত রেখে বলে, আমারও ভুখ নাই। দুদিনের মধ্যে সে ভাত কটাই পেটে দিয়ে আছে জয়গুণ। বাড়ির আম গাছ, তেঁতুল গাছ, ঝাড়ের বাঁশ কেটে ছাপ্পন ছাড়া করে দেওয়া হয়েছে। 4টে আন্ডালু হাঁস বিক্রি করে দিয়েছে। বিক্রি করবার মতো আর কিছুই নেই। বিকেল হলেই কাশু খেলা ছেড়ে মার আঁচল ধরে তার পিছু পিছু ঘুরতে থাকে। তাগিদ দেয়, ভাত রান্না না মা, আমার ভুখ লাগছে। এই দেহ না, পেটটা কেমন ছোট হইয়া গেছে। কাশু হাত দিয়ে পেটটা দেখায়। জয়গুণ দেখে সত্যি পেটটা নেমেই গেছে। সে ফাঁকি দিয়ে বলে, তোর মিয়া ভাই মাছ আনলে তারপর পাক করমু। নিত্যি নিত্যি শাক পাতা ভালো লাগে না। কি মাছ মা? ইলশা মাছ? ইলশা মাছ। কাশু খুশি হয়। সন্ধ্যা হয়ে আসে। হাসু এখনো এলো না। জয়গুণ কাশুকে ভুলিয়ে রাখবার জন্যে মাইমুনকে বলে, মাইমুন ওরে লইয়া যা, ঝিঝি ধইরা দে গিয়া। ওই দেখ হন কেমন ডাকে। 2টো নারকেলের আইচা জোগাড় করে কাশুকে নিয়ে মাইমুন শফিদের ঘরের ছাঁচ তলায় যায়। দুহাতে আইচা 2টো নিয়ে ঠুকতে আরম্ভ করে, ঠর ঠর। এরকম শব্দে ঝিঁঝি পোকা আকৃষ্ট হয়। জঙ্গল থেকে বেরিয়ে শব্দকে কেন্দ্র করে উঠতে থাকে। যখন হাতের কাছের কোনো কিছুর ওপরে বসে তখন ধরতে বেগ পেতে হয় না। নিজের অসামর্থ্যের জন্যে অবুঝ ছেলের কাছেও লজ্জিত হয় জয়গুণ। পেটের ছেলে, তবুও নিজেদের দৈন্য ঢেকে রাখবার চেষ্টা সে করে সব সময়। হাসু ও মাইমুনকে কম করে খেতে দিলেও কাশুকে খেতে দিতে হয় পুরো, যেন সে অভাবের কথা জানতে না পারে। কাশু হাঁড়ির খবর জানে না, জানবার বয়সও তার নয়। তাছাড়া জানবার মতো কোনো কারণও জয়গুণ ঘটতে দেয়নি আজ পর্যন্ত। জয়গুণ শুনতে পায় নারকেলের আইচা বাজিয়ে মাইমুন ও কাশু ঝিঁঝি ধরার ছড়া গাইতে শুরু করেছে। কিন্তু এরকম ফাঁকি দিয়ে আর কতদিন? যখন এক মুঠো ভাত দিতে পারবে না ছেলের মুখে, তখন কি এ অভাবের কথা গোপন থাকবে ছেলের কাছে? ক্ষুধায় অস্থির হয়ে যখন সে ভাত ভাত করে চিৎকার করবে, তখন মা হয়ে কি জবাব দেবে সে? জবাব না পেয়ে সে কি তখন বুঝবে না যে তার মা অপদার্থ, খেতে দিতে পারে না? জয়গুণ ভাবে এসব কথা। এ ভেবে আরও ব্যথিত হয় যে পেট ভরে খেতে দিতে না পারলে কাশুর কাছে তার বুক ভরা স্নেহের কোনো দামই আর থাকবে না। ছেলের আস্থা থাকবে না মার ওপর। মার স্নেহের ছায়ায় আসবার জন্যে একদিন সে অস্থির হয়ে উঠেছিল। এবার ক্ষুধার তাড়নায় করিম বক্সের কাছে ফিরে যাওয়ার জন্যে সে অস্থির হয়ে উঠবে আবার। সন্ধ্যার পর 3 পো চাল গামছায় বেঁধে হাসু বাড়ি আসে। জয়গুণ চোখ টিপে হাসুকে জিজ্ঞেস করে, মাছ কই হাসু? তোকে না কইছিলাম ইলশা মাছ আনতে? হাসু কথার ধরন বুঝতে পেরে বলে, ইলশা কাতলা কোনো মাছই পাইলাম না বাজারে, মাছ মোড়ে নাই। দুদিনের না খাওয়া জয়গুণের বুকের ভেতর ধড়ফড় করে। পেটের মধ্যে মোচড় দিয়ে ওঠে মাঝে মাঝে, যেন নাড়ি ভুঁড়িগুলোও হজম হয়ে যাচ্ছে। চোখ ঝাপসা হয়ে আসে। গামছায় বাঁধা চাল দেখে তার ক্ষুধা আরও বেড়ে যায়। জয়গুণ সমস্তটা চাল নিয়ে হাঁড়ি বসায় আজ। ভোরের জন্যে রেখে দেয় না কিছুই। এই বেলা খেয়ে কিছু যদি বাঁচে তবে ছেলেমেয়েরা পান্তা ভাত খেতে পাবে ভোরে। কিন্তু সে আশা কম। তার মনে হয় একাই সে 3 পো চালের ভাত খেতে পারবে এখন। কচুর লতির চচ্চড়ি ও ডাঁটা শাক দিয়ে পরম তৃপ্তির সঙ্গে ভাত খায় সকলে। অনাহারে শুকনো বুকে ভাত থাকে জয়গুণের। বারবার পানি খেয়ে সে বুক ভিজিয়ে নেয়। জয়গুণ বলে হাসুকে, কি চাউল রে? ফ্যানটা যে ঘাটের পানির মতন, আবার চুকা। দেখা আনতে পারস না? চাউল পাওয়া যায় না বাজারে, তার আবার দেখা আনমু। কত কষ্টে এই চাউল জোগাড় করলাম, 1200 টাকা 12 আনা। কাল বাজারে ঢোল দিচ্ছিল ম্যাজিস্টার সাহেব, 9 আনার বেশি 1 সেরের দাম দিলে জরিমানা হইব। এই এর লাইগায় বাজারে চাউল নাই। মহাজনরা গোলায় গুঞ্জা থুইছে চাউল। খাওয়ার শেষে হাঁড়িতে আর কিছুই অবশিষ্ট থাকে না। ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে সকাল সকাল। দুদিনের অনাহারের পর ভাত খেয়ে জয়গুণ আরও শ্রান্ত হয়ে পড়েছে। আজ তার শরীর ঝিমঝিম করে, চোখ দিয়ে পানি ঝরে শুধু। জয়গুণ বসে বসেই এশার নামাজ শেষ করে।
প্রতিদিনের মতো তসবি নিয়ে জপতে আরম্ভ করে। কিন্তু সকল কাজের মধ্যে ওই এক চিন্তা, কাল রাত পোহালে ছেলেমেয়েরা মুখে কি দেবে, হাসু কি খেয়ে কাজে যাবে, কাসুর কাছে কৈফিয়ত দেওয়ার কিছু নেই। জয়গুণের উত্তরে চাল কিনতে যাওয়ার সাথী লালুর মা দুদিন এসেছিল। অনেক সাদাসিদা করেছিল ফতুল্লার ধান কলে কাজ করবার জন্যে। কিন্তু জয়গুণ তওবার কথা ভোলেনি। হাতে পায়ে যে শিকল সে পরেছিল সেদিন, তা খুলবার সাহস তার নেই, শক্তি সে পায় না। নিতান্ত অসহায়ভাবে সে লালুর মার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ লালুর মার বলা কয়েকটি কথা বারবার তার মনে আসে। সে বলেছিল, না খাইয়া জানেরে কষ্ট দিলে খোদা বেজার হয়, মরলে পরে খোদা জিগাইব, তোর হাত পাও দিছিলাম কিয়ের লাইগা, হাত দিছিলাম খাটবার লাইগা, পাও দিছিলাম বিদেশে গিয়া টেকা রুজিকরণের লাইগা। লালুর মা কথায় কথায় গ্রাম্যগীতের কয়েকটা লাইনও গেয়ে উঠেছিল সেদিন। হাত আসিল পাও আসিল, আসিল গায়ের জোর, আবাগি মরল রে বন্ধ কইরা দোর। কথাগুলো আজ তার নতুন অর্থ, নতুন ব্যাখ্যা নিয়ে জয়গুণের চিন্তাকে নাড়া দেয়। লালুর মার প্রস্তাবকে সে বারবার বিবেচনা করে দেখে। ধান কলের কাজ এমন কিছু নয়। ধান ঘাঁটা, ধান রোদে দেয়া, চাল ঝাড়া, এইসব কাজ রোজ 5 শিকা করে পাওয়া যায়। তাছাড়া খুদকুঁড়াও পাওয়া যায় চেয়ে চিনতে। মনের দুই বিরোধী চিন্তার সংঘর্ষের মধ্যে সে নিজেকে হারিয়ে ফেলে। মশার কামড় খেয়ে মাইমুন হাত পা নাড়ছে। জয়গুণ তাকায় ওই দিকে। হাসু বেঘরে ঘুমোচ্ছে। সারাদিন খেটে তার আর হুঁশ নেই। মশার কামড়েও তার ঘুমের ব্যাঘাত হয় না। কাশু তার মিয়া ভাইয়ের গলা ধরে তার গায়ের ওপর একখানা পা ছড়িয়ে দিয়ে ঘুমোচ্ছে। কুপির অস্পষ্ট আলোকে ছেলে মেয়েদের দিকে সে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তাদের কচি মুখ জয়গুণকে তার পথের সন্ধান বাতলে দেয়। তওবার কথা সে ভুলে যায়। লালুর মার প্রস্তাব মাথায় নিয়ে কাল যাবে সে ধান কলে কাজ করতে। হাতে পায়ে তাকত থাকতে কেন সে না খেয়ে মরবে? ক্ষুধার অন্ন যার নেই, তার আবার কিসের পর্দা, কিসের কি? জয়গুণ বুঝেছে, জীবন রক্ষা করাই ধর্মের প্রথম ও শ্রেষ্ঠ মূল মন্ত্র। জীবন রক্ষা করতে ধর্মের যে কোনো অপআক্রমণের বিরুদ্ধে সংগ্রাম করতে সে প্রস্তুত। উদরের আগুন নিবোতে দোজখের আগুনে ঝাঁপ দিতেও তার ভয় নেই। জয়গুণ সুই সুতো নিয়ে কাপড় সেলাই করতে বসে। কাপড়টা অনেক জায়গায় ছিঁড়ে গেছে। এ কাপড় নিয়ে বেরোবার উপায় নেই। হাসুর গামছা বুকে জড়িয়ে গায়ের আঁচলটা আগে সেলাই করে। সেটা শেষ হলে বাকি আঁচলটা সেলাই করে। তারপর ভোর হয়। ঘুম থেকে জয়গুণ ওঠে নতুন প্রাণ, নতুন উদ্যম নিয়ে। শফির মার কাছ থেকে চাল ধার করে রান্না হয়। ছেলে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে জয়গুণ বেরিয়ে পড়ে। ধান ক্ষেতের আল ধরে পথ চলে জয়গুণ। হাঁটু সমান উঁচু ধান ভরা মাঠ, যেন সবুজ দরিয়া। ঝিরঝিরে বাতাস ঢেউয়ের নাচন তোলে, ছড়িয়ে দেয় মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। দূরপ্রসারী মাঠের দিকে তাকিয়ে জয়গুণের চোখ জুড়ায়। ক্ষেতের কাজে ব্যস্ত চাষিরা তাকায় জয়গুণের দিকে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। গদু প্রধান তার ক্ষেত তদারক করছিল। সকলের অলক্ষ্যে সে মাথা নাড়ে আর বলে, তোরে শাসন করতে পারতাম না, আমার নাম গদু প্রধান, একটু সবুর কর। সূর্য দিঘল বাড়ির ভূত খেপেছে। রাতে জয়গুণের ঘরের বেড়া ও চালের ওপর ঢিল পড়তে শুরু করে। হাসু, কাসু ও মাইমুন চিৎকার করে ওঠে। শেষে গলা দিয়ে চিৎকারও বের হয় না। ভয়ে তারা মাকে জড়িয়ে ধরে। ওদিকে শফির মার চিৎকার শোনা যায়। পরের দিন ভোরে সে বলে, হেসুম কইছিলাম পাহারা বদলাইতে, এখন দেখ কি দশা হয়। গাছগুলা কাটতে মানা করছিলাম, কোন গাছে কি আসিল কে জানে। ওক বাসা ভাঙ্গা দেওয়ানে রাগ হইছে। পরের রাত্রেও এমনি ঢিল পড়ে। গ্রামে এই নিয়ে হইচই পড়ে গেছে। সূর্য দিঘল বাড়ির কাজ দিয়ে আর কেউ হাঁটে না। গ্রামের বুড়ো সোনাই কাজী বলে, সূর্য দিঘল বাড়ির ভূত খেপছে, আর উপায় নাই। সূর্য দিঘল বাড়িতে মানুষ উজাইতে পারে না। বুড়া বুড়ির কাছে হুঁসি। সূর্য দিঘল হাটেরও উন্নতি হয় না। আমার চোখেই দেখলাম। জলধর কুণ্ডু কুণ্ডের চরে হাট মিলানের লাইগা কত টাকা খরচ করলো, কত হরিলুট দিল। ব্যাপারিক মিডাই খাওয়াইলো। নট্য কোম্পানির যাত্রা গানেও 2-1 হাজার টাকা খরচ করছিল, কিন্তু কই হাট আর মিলাইতে পারল না। থুত্থুরে বুড়ি হনুফা বিবি বলে, আমার মামু একবার সূর্য দিঘল মৌপকের বাসা ভাঙছিল। আমার মনে আছে। গাছের তর নামতে না নামতে আড়ের তলা ভাঙ্গা মধু পইড়া গেল। কি তেজ বাপস রে! জয়গুণ ছেলে মেয়েদের নিয়ে রাত্রে শফির মার ঘরে আশ্রয় নেয়। ছেলে মেয়েদের বুকে নিয়ে সারা রাত আল্লাহ আল্লাহ করে। অমাবস্যার রাত। করিম বক্স গালে হাত দিয়ে কুপির সামনে বসে ভাবছে।
তার মনের চোখে ভাসে। জয়গুণের ঘরে ঢিল পড়ছে দাড়ুম দুড়ুম। তার বুকে কাশু ও মাইমুন ভয়ে মিয়ে গেছে। হাসু পাশে বসে বসে কাঁপছে চোখ বন্ধ করে। জয়গুণ আর একা এদের সামলাতে পারছে না। করিম বক্সের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে সে, আর চোখের অব্যক্ত ভাষায় সে যেন সাহায্য চাইছে তার কাছে। করিম বক্স গা ঝাড়া দিয়ে ওঠে। তাকের ওপর থেকে 4টে গজাল নিয়ে গামছায় বাঁধে। জোবেদ আলী ফকিরের নির্দেশ মতো আজ এই অমাবস্যার দুপুর রাত্রে সূর্য দিঘল বাড়ির 4 কোণে মন্ত্রসিদ্ধ গজাল কটা পুঁতে আসতে হবে তাকে। সূর্য দিঘল বাড়ি ঠিকঠাক করে জোবেদ আলী ফকির সেই যে একটি পেতলের কলসি দাবি করেছিল, আজ পর্যন্ত তাকে দেয়া হয়নি সে কলসি। বছর বছর পাহারা বদলাবার কথাও সে বলেছিল, তাতেও কান দেয়নি জয়গুণ ও শফির মা। এজন্যে গোস্বা হয়ে সে করিম বক্সকে জানিয়েছিল, এইবার দেখুক মজা খান, 7 দিনের মধ্যে বেবাক মিসমাস হইয়া যাইব। করিম বক্স একটা পেতলের কলসি কিনে দিয়ে এবং অনেক হাতে পায়ে ধরে জোবেদ আলী ফকিরের রাগ মাটি করেছে। ফকির গজাল কয়টায় ফুঁফা দিয়ে তুকতাক করে করিম বক্সের হাতে দিয়ে বলে, পরশু অমাবস্যা, রাত দুপুরের পর, 4 কোণে 4ডা। আমার ডর করে যে, একলা যাইতে সাবাসে কোলায় না। করিম বক্স বলে, ডর করে কও কি? একটু চিন্তা করে ফকির বলে, আচ্ছা হেই দাওয়ায়ও আছে। করিম বক্সের কাঁধে 2 হাত রেখে ফকির টানা সুরে মন্ত্র পড়ে দেয়। মন্ত্র পড়ে করিম বক্সের বুকে ও চোখে 7 বার ফুঁ দিয়ে ফকির এবার বলে, ডরের মাজা ভাঙ্গা দিছি, যাও এইবার, আর ডর নাই। পরশু রাত দুপুরের পর, মনে থাকে যেন, 4 কোণায় 4ডা। 4টি গজাল, বাড়ির 4 পাহারাদার। ঠিকে ঠাকে বসিয়ে আসতে পারলে ভূত পেতনির দৌরাত্ম আর থাকবে না। কুপি নিবিয়ে করিম বক্স লাফ দিয়ে ঘর থেকে বেরোই। সে পা ফেলে জোরে, আরও জোরে। কালো রাত্রির জমাট অন্ধকার যেন ভয় পেয়ে তার চলার পথ ছেড়ে দেয়। ঈশান ও বায়ুকোণে 2টি গজাল পুঁতে সে পশ্চিম দিকে চলে আসে। ঘন অন্ধকার, তার মাঝেও দৃষ্টি চলে করিম বক্সের। 3টা ছায়ামূর্তি। ভয়ে তার গায়ের লোম কাঁটা দিয়ে ওঠে। সূর্য দিঘল বাড়ির তালগাছের তলায় সে থমকে দাঁড়ায়, কাঁপতে কাঁপতে বসে পড়ে মাটিতে। ছায়ামূর্তিগুলো ঢিল ছুঁড়ছে আর তারই দিকে সরে সরে আসছে। করিম বক্স একটা শব্দহীন চিৎকার করে ওঠে। বার কয়েক ঢিপ ঢিপ করে হৃদযন্ত্রটা যেন বন্ধ হয়ে যায়। একটা মূর্তি আরও কাছে সরে আসে তার। করিম বক্সের গায়ে ধাক্কা লাগে লাগে। এবার করিম বক্স চিনতে ভুল করে না। হৃদযন্ত্রটা আবার বার 2 ঢিপ ঢিপ করে চালু হয়ে যায়। হঠাৎ ঘাম দিয়ে তার ভয়ও কেটে যায়। সে দাঁড়ায়। পাশ থেকে খপ করে ছায়ামূর্তির একটা হাত চেপে ধরে, গদু প্রধান, তোমার এই কাম। সূর্য দিঘল বাড়ির তালগাছের তলায় করিম বক্সের মৃতদেহ টান হয়ে পড়ে আছে। আশপাশ গ্রামের লোক ছুটে আসে দেখতে। মৃতের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। সকলেই একমত, সূর্য দিঘল বাড়ির ভূত তার গলা টিপে মেরেছে। যে হিম্মত বুকে বেঁধে জয়গুণ এতদিন সূর্য দিঘল বাড়িতে ছিল, তা আজ খান খান হয়ে যায় এই ঘটনার পরে। আজ বারবার করিম বক্সের কথাই মনে পড়ে জয়গুণের। বেদনায় বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। দরদর ধারায় পানি ঝরে গাল বেয়ে। আহা বেচারা, জীবনে কাউকে ভালোবাসেনি, কারো ভালোবাসা পায়ও নি সে। শফির মা আগে আগে গাঁঠরি পোঁচকা বাঁধে। জয়গুণ জিজ্ঞেস করে, বাড়ি ছাইড়া কই যাইবা? আগে তো সোনার মানিক্য লইয়া বাইর, খোদার এত বড় দুনিয়ায় কি আর একটু জায়গা পাইতাম না আমরা? ছেলে মেয়েদের হাত ধরে জয়গুণ ও শফির মা বেরিয়ে পড়ে। মনে তাদের ভরসা, খোদার বিশাল দুনিয়ায় মাথা গুঁজবার একটু ঠাঁই তারা পাবেই। চলতে চলতে আবার জয়গুণ পিছনে ফিরে তাকায়। সূর্য দিঘল বাড়ি। মানুষ বসবাস করতে পারে না এ বাড়িতে। 2খানা ঝুপড়ি। রোদ বৃষ্টি ও অন্ধকারে মাথা গুঁজবার নীড়। দিনের শেষে, কাজের শেষে মানুষ পশুপক্ষী এই নীড়ে ফিরবার জন্যে ব্যাকুল হয়ে ওঠে। ওই উঁচু তাল গাছ, অনেক কালের ঘটনার নীরব সাক্ষী ওটা। তারা এগিয়ে চলে। বহুদূর হেঁটে শ্রান্ত পাগুলো বিশ্রাম নেওয়ার জন্যে তারা গাছতলায় বসে। উঁচু তালগাছটা এত দূর থেকেও যেন হাতছানি দিয়ে ডাকছে। আবার তারা এগিয়ে চলে।